সকলকে শুভ দুপুর, শুভ বিকেলের শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রীতি জানিয়ে আজকে আমাদের যে ইউরোপের ইতিহাস ক্লাস 9-এর যে দ্বিতীয় অধ্যায় যে রিভিশন হওয়ার কথা ছিল সেটা আমরা শুরু করব। আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে থাকবে ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আমরা যে পর্বটা শুরু করতে চলেছি যে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, প্রথম অধ্যায় 9 ক্লাসে। তো ফরাসি বিপ্লব এমন একটি বিপ্লব যেটি গোটা বিশ্বের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা, যে বিপ্লব বিশ্ববাসীর কাছে একটি নতুন বার্তা নিয়ে এসেছিল, যে বার্তা মানুষকে গণতান্ত্রিক পথে এবং সমাজে এক নতুন চেতনা নিয়ে আসতে সাহায্য করে। পৃথিবীর ইতিহাসে বেশ কয়েকটি বিপ্লব সংগঠিত হয়েছিল, যে বিপ্লবগুলি বিশ্ববাসীর কাছে শিক্ষা হয়ে রয়েছে। তার মধ্যে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, ইংল্যান্ডের গৃহ বিপ্লব, রাশিয়ান বিপ্লব এবং তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে ফরাসি বিপ্লব। তো সেই ফরাসি বিপ্লব নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমাদের যে প্রশ্নটা আমাদের মাথায় আসে যে এই ফরাসি বিপ্লব কেন হয়েছিল, ফরাসি বিপ্লব হওয়ার পেছনে কারণটা কি ছিল। অর্থাৎ এই যে বিপ্লব মানে আমরা জানি যে এক আমূল পরিবর্তন। তো এই বিপ্লব কেন প্রয়োজন পড়েছিল ফ্রান্সে? তো সেই ফ্রান্সের বিপ্লব আসার পেছনে সবথেকে যে সমস্ত কারণগুলা খুবই গুরুত্বপূর্ণ কারণ ছিল, সেই কারণগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ফরাসি বিপ্লব আমরা জানি, এর আগে আমরা পড়িয়েছি, আমরা আবার রিভিশন করে নিতে চাই যে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল অষ্টাদশ শতাব্দীর শেষ লগ্নের দিকে, অর্থাৎ 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছে। এই ফরাসি বিপ্লব হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো সেই ফরাসি বিপ্লব হওয়ার পিছনে যে সমস্ত কারণগুলি ছিল সেগুলো হচ্ছে রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, দার্শনিকদের ভূমিকা এবং ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব এবং আমেরিকার স্বাধীনতা। এই তোমাদের জন্য একটা লেখচিত্র এটা দেখতে পাচ্ছ এখানে, যে ইংল্যান্ডের ফরাসি বিপ্লবের কারণগুলি একটি চিত্রের সাহায্যে দেখানো হয়েছে, যে রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, দার্শনিকদের ভূমিকা এবং ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব ও আমেরিকার স্বাধীনতা যুদ্ধ। তো যে কারণগুলা জন্য ফরাসি বিপ্লব হয়েছিল তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে কারণটি ছিল সেটা হচ্ছে রাজনৈতিক কারণ। ফরাসি, আমরা জানি যে ইউরোপ হচ্ছে গোটা 7টি মহাদেশের মধ্যে একটি অন্যতম মহাদেশ। সেই মহাদেশের উল্লেখযোগ্য একটি রাষ্ট্র, তার নাম হচ্ছে ফ্রান্স। ইংল্যান্ড রয়েছে আরও। তো এই ফ্রান্সে বিপ্লবটা কেন হয়েছিল? ফ্রান্স মূলত অষ্টাদশ শতাব্দীর আগের যে সময়, যে সিচুয়েশন ছিল ফ্রান্সে, সেই সিচুয়েশনটা বাধ্য করেছিল ফরাসিবাসীকে বিপ্লবের দিকে এগিয়ে নিয়ে যেতে। ফরাসি যে রাজনৈতিক যে ধারা চলছিল বা কর্মকাণ্ড চলছিল সেটা ছিল মূলত রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা ফ্রান্সে প্রচলিত ছিল। সেই রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল স্বৈরাচারী শাসন ব্যবস্থা, অর্থাৎ রাজার ইচ্ছাই ছিল আইন। সেই রাজার ইচ্ছার মধ্যে
বিপ্লবের পূর্বে যে দুজন রাজা ছিলেন ফ্রান্সে, একজন নাম হচ্ছে চতুর্দশ লুই, আরেকজন নাম হচ্ছে পঞ্চদশ লুই। তাদের স্বৈরাচারিতার নিদর্শন তোমরা খুব সহজেই ধরতে পারবে যে তাদের উক্তি ছিল কিছু কিছু বিখ্যাত উক্তি। যেমন চতুর্দশ লুই, তিনি একটি কথা বলেছিলেন। তার শাসন ব্যবস্থা ছিল 1643 থেকে 1715 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি একটি কথা বলতেন যে রাষ্ট্র কি, হোয়াট ইজ স্টেট, আই এম দ্য স্টেট, অর্থাৎ রাষ্ট্র কি, আমি রাষ্ট্র। অর্থাৎ রাষ্ট্রের প্রজা, রাষ্ট্রের যে জাতীয়তাবোধ, সে সমস্ত কিছু তার কাছে ছোট। অর্থাৎ রাষ্ট্রের রাজাই হচ্ছেন সব থেকে বড় এবং তিনি সর্বভৌম ক্ষমতার অধিকারী। অর্থাৎ রাষ্ট্রের ভালো মন্দ তাকে কেন্দ্র করে ছিল। এটা ছিল চতুর্দশ লুই। এরপরে আরেকজন শাসক ছিলেন, তিনি ছিলেন পঞ্চদশ লুই। তো সেই পঞ্চদশ লুই তিনিও তার উত্তরসূরি ছিলেন। তার মতোই তারও শাসন ব্যবস্থা একই পর্যায়ে ছিল, যদিও তিনি তার রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার কর্মদক্ষতা ততটা গুরুত্বপূর্ণ ছিল না, ভালো ছিল না, অবদান ছিল না। এরপরে বিপ্লবের সময়, অর্থাৎ বিপ্লবের প্রাককালে যে রাজা ছিলেন তার নাম ছিল ষোড়শ লুই। তো এই ষোড়শ লুই তিনিও ছিলেন রাজতান্ত্রিক, তিনিও ছিলেন এই শাসন ব্যবস্থার অত্যন্ত নড়বড়ে একজন শাসক। এছাড়া ফ্রান্সে যে শাসন ব্যবস্থা বা শাসন কাঠামোটা ছিল, সেই শাসন কাঠামোটা মূলত যে শাসন পরিবলয় দিয়ে সংগঠিত ছিল, সেটাও কিন্তু মোটেও সুবিধাজনক ছিল না ফ্রান্সের জন্য। অর্থাৎ ফ্রান্সে সে সময় সম্পদশালী চার্চ ব্যবস্থা ছিল। যে চার্চ আমরা জানি যে গির্জা বা চার্চ, সেই চার্চ ছিল প্রকৃতপক্ষে সম্পদশালী একটা জায়গা। এরপরে ছিল পার্লামেন্ট, যে পার্লামেন্ট যারা নির্বাচিত হয়ে যেত তাদের উদ্দেশ্য খুব একটা মহৎ ছিল না। এছাড়া ছিল যে সীমান্তবর্তী যে প্রদেশগুলা ছিল, সেই প্রদেশগুলা যে শাসক ছিল তারাও কিন্তু খুব একটা সুবিধের ছিল না। সেই প্রদেশগুলির শাসন ব্যবস্থায় একটা শ্রেণীর কর্মচারী ছিল যাদের বলা হতো ইন্টেন্ডেন্ট। অর্থাৎ এই ইন্টেন্ডেন্টের আবার একটা তাদেরকে প্রবাদ দেওয়া হয়েছিল, তাদেরকে বলা হতো অর্থ লোলুপ নেকড়ে। অর্থাৎ তাদের অর্থ পিপাসা এতটাই নির্মম ছিল, এই জন্য তাদেরকে অর্থ লোলুপ নেকড়ে বলা হতো। এইভাবে ফ্রান্সের যে রাজনৈতিক যে শাসন ব্যবস্থা, সেটাকে এই জন্য ঐতিহাসিকরা বলেছেন এটা ছিল একটা রাজনৈতিক কারাগার। অর্থাৎ সেখানে মানুষের কোনো নিজস্ব মতামত বা তার কোনো অবদান সে রাখতে পারত না সাধারণ মানুষ। এরপরের যে কারণ, সেই কারণটায় আমরা আসবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ। সেটা হচ্ছে ফ্রান্সের সামাজিক অবস্থা। তো সেই ফ্রান্সের সামাজিক অবস্থা কেন এতটা গুরুত্বপূর্ণ যে আমরা আজকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যে ফ্রান্সের যে সেই সময়কার যে অবস্থা ছিল, সেটা আমাদের কাছে অত্যন্ত আশ্চর্যের বলে মনে হবে। যদিও সমাজে এখনও সেই সব প্রথা কিছু কিছু জায়গায় হয়তো প্রচলিত রয়েছে, কিন্তু আমাদের এই সমাজে কিন্তু সেগুলো আশ্চর্যের বিষয়। কেমনভাবে যে ফ্রান্সের যে সমাজ ব্যবস্থা ছিল, বিপ্লবের পূর্বে যে সমাজ ব্যবস্থা ছিল, সেই বিপ্লবের পূর্বে সামাজিক অবস্থা অত্যন্ত করুণ ছিল, মানুষের মধ্যে সাম্যের অভাব ছিল। তো কেমন ছিল সেই সমাজ ব্যবস্থা? সমাজ ব্যবস্থা মূলত তিনটি ভাগে বিভক্ত ছিল। এই তিনটি ভাগ তোমরা এর আগে জেনেছো, যে খুব সহজ বিষয়গুলো মনে রাখা। দেখো যে ফরাসি সমাজ ব্যবস্থা তার তিনটে ভাগে সমাজ ব্যবস্থা বিভক্ত ছিল। একটা হচ্ছে যাজক সম্প্রদায়, 2 নম্বর হচ্ছে অভিজাত সম্প্রদায়, 3 নম্বর হচ্ছে সাধারণ শ্রেণী। আশ্চর্যের বিষয় হচ্ছে যে যাজক মানে আমরা জানি যে যারা ধর্মকর্মের সঙ্গে জড়িত থাকে, এবং অভিজাত যারা পরিবারের দিক থেকে বা ফ্যামিলিগত দিক থেকে যাদেরকে রয়্যাল ইংরেজিতে বলা হয়, বা যাদের জীবন ব্যবস্থা অত্যাধুনিক এবং যাদের কাছে সম্পদ প্রচুর ছিল রাষ্ট্রে। আর সাধারণ শ্রেণী যারা সাধারণ শ্রেণী, তাদেরকে বলা হতো সাধারণ শ্রেণী। এখানে দেখলে, এই ডায়াগ্রামটা দেখলে বুঝতে পারবে যে
এই ফ্রান্সের সমাজ ব্যবস্থা একই রকম, কিভাবে মানুষের মধ্যে বৈষম্য তুলে ধরা হয়েছে। যে যাজক সম্প্রদায়, তাদের যে জনসংখ্যা, প্রথম শ্রেণী বা ফার্স্ট স্টেট বলা হয় এটাকে, যাজক সম্প্রদায়, যে যারা পূজা পার্বণ বা যারা তোমার খ্রিস্টানদের ধর্ম কর্ম নিয়ে যাদের জীবন আবর্তিত ছিল, তো সেই যাজকদের মধ্যে জনসংখ্যা ছিল টোটাল 1% জনগণ। তাদের কাছে কৃষি জমি ছিল, টোটাল যে কৃষি জমি তার 1/10 ছিল ফ্রান্সের টোটাল কৃষি জমি তাদের কাছে, অর্থাৎ 1% মানুষের কাছে 1/10 রাষ্ট্রের সমস্ত সম্পদ তাদের কাছে ছিল। এরপরে আমরা আসি অভিজাত সম্প্রদায়। এই অভিজাত সম্প্রদায়ের কাছে ছিল, অভিজাত সম্প্রদায়ের জনসংখ্যা ছিল কিরকম, 1.5 অর্থাৎ 1 থেকে 1.5% জনসংখ্যা ছিল। এই জনসংখ্যার এত অল্প জনসংখ্যার মানুষ, কিন্তু তাদের সম্পদ ছিল কতটা, তাদের কাছে কৃষি জমির, ফ্রান্সের কৃষি জমির প্রায় 1/5 অর্থাৎ 1/5 কৃষি জমির সমস্তটাই তাদের অধিকারে ছিল। এবার মজার বিষয় হচ্ছে যে বাকি যে সম্প্রদায়, সেটা কিন্তু ফ্রান্সের বেশিরভাগ অর্থাৎ টোটাল জনসংখ্যা প্রায় 97% জনসংখ্যা ছিল সাধারণ শ্রেণীভুক্ত মানুষ। এই সাধারণ শ্রেণীভুক্ত মানুষ যারা, তাদের সঙ্গে এদের তুলনা করলে বুঝতে পারবে যে ফ্রান্সের অবস্থাটা কিরকম ছিল। এবার আমরা আসি যে এই সাধারণ শ্রেণীর মধ্যে কারা কারা ছিল। সাধারণ শ্রেণীর মধ্যে আবার 3টে শ্রেণীকে আবার বলা হয়, যে মূলত এই 3টে শ্রেণীর মধ্যে 3টে শ্রেণী ছিল সাধারণ শ্রেণীর মধ্যে। সেই 3টে শ্রেণী হচ্ছে কৃষক সম্প্রদায়, যারা চাষবাসের সঙ্গে জড়িত ছিল। আর একটা ছিল বুর্জোয়া সম্প্রদায়, অর্থাৎ যারা চাষবাসের সঙ্গে জড়িত ছিল। আর আরেকটা ছিল বুর্জোয়া সম্প্রদায়, যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে বা শিক্ষকতা বা আর অন্যান্য পেশার সঙ্গে, যারা উচ্চ পেশার সঙ্গে জড়িত ছিল, উকিল তারা ছিল। এবং আর একেবারে নিচের স্তরে ছিল যাদের কোনো নিজস্ব, যাদের কোনো সম্পত্তি ছিল না, যাদেরকে একেবারে সাকুলেত বলা হতো। এই সাকুলেতদের কথা বলতে গিয়ে একটা কথা না বললে নয়। এই সাকুলেত বলা হতো কাদের, যে সাকুলেত বলা হতো মূলত যারা ভবঘুরে সম্প্রদায়, যাদের কোনো চাল চুলো ছিল। আমরা জানি যে চাল চুলো কাদের না থাকে, যাদের বাড়ি ঘর নেই, যাদের চাল চুলো, রান্না বান্না করার জায়গা নেই বা রান্না বান্না করার কিছু নেই, তাদেরকে বলা হয় সাকুলেত। এই সাকুলেতরাই সব থেকে উগ্র ছিল। বিপ্লবের জন্য এই সাকুলেত সম্প্রদায় একটা বিশেষ অবদান ছিল। তারা যেহেতু তাদের আগে পিছিয়ে কিছু ছিল না, তাই তাদের উগ্রতা ছিল প্রচণ্ড পরিমাণে। অর্থাৎ তাদের কাছে কিছু হারানোর ছিল, অর্থাৎ তারা লড়াইয়ের জন্য সব কিছু বিসর্জন দিয়েছিল এই সাকুলেত সম্প্রদায়। আর এই বিপ্লবের জন্য যে বুর্জোয়া সম্প্রদায়, অর্থাৎ এই সাধারণ শ্রেণীর মধ্যে যে সব থেকে যারা সম্পদশালী এবং শিক্ষিত সম্প্রদায়, এদেরকে বলা হয় বুর্জোয়া সম্প্রদায়। তো এই বুর্জোয়া সম্প্রদায় বিপ্লবের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তারা নেতৃত্ব দিয়েছিল। কিন্তু সাকুলেত সম্প্রদায় বাকি তৃতীয় সম্প্রদায়ের অন্যান্য শ্রেণীরা তাদেরকে সাহায্য করেছিল। এইটা গেল আমাদের সামাজিক অবস্থা। আমরা দেখলাম এখানে যে প্রথম দুটো শ্রেণী, এই যাজক সম্প্রদায় এবং অভিজাত সম্প্রদায়, এদেরকে আবার একটা কথা বলতে, এদের বলা হতো সুবিধাভোগী শ্রেণী, অর্থাৎ এরা রাষ্ট্র থেকে সুবিধা নেবে। আর এরা ছিল সাধারণ শ্রেণী, কি ছিল, এরা ছিল একেবারে টোটালে সুবিধাহীন, এদের কোনো সুবিধা দেওয়া হতো না। প্রথম দুটো শ্রেণীকে বলা হতো সুবিধাভোগী, আর বাকি যে সম্প্রদায় সেটাকে বলা হতো সুবিধাহীন সম্প্রদায়। এই গেল আমাদের সামাজিক কারণ। ফ্রান্সের যে সামাজিক অবস্থা, তারা আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দুটো শ্রেণীর মধ্যে আর তৃতীয় শ্রেণীর মধ্যে একটা বিশাল বৈষম্য ছিল। যে বৈষম্য এবং অসন্তোষ ফরাসি বিপ্লব ঘটার জন্য অবধারিত ছিল। সামাজিক অবস্থার এতটা বিভেদের জন্য মানুষের মধ্যে দুঃখ, ক্ষোভ বা হতাশা নেমে আসে, যে কারণে ফরাসি বিপ্লব হতে বাধ্য হয়। এরপরে যে কারণ, সে কারণটা হচ্ছে অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ আমরা আলোচনা করছিলাম, যে অর্থনৈতিক কারণে সেখানে কি দেখা গেছে, যে ফ্রান্সের যে অর্থনৈতিক অবস্থা ছিল, দেশের শাসন ব্যবস্থার জন্য অর্থের প্রয়োজন রয়েছে, কোষাগারে সবসময় অর্থের প্রয়োজন রয়েছে। তো সেই অর্থনৈতিক ব্যবস্থা ফ্রান্সের যেটা ছিল অত্যন্ত করুণ ছিল। কিভাবে করুণ ছিল, যে সেই সময় 1733 থেকে
1783 খ্রিস্টাব্দের মধ্যে, এই যে লং পিরিয়ড অর্থাৎ বিপ্লবের আগের যে সময় 1733 থেকে 1783 খ্রিস্টাব্দের মধ্যে ফ্রান্সে প্রায় 4টি বড় বড় যুদ্ধে হয়েছিল। সেই যুদ্ধগুলাই ফ্রান্স অত্যন্ত পরিমাণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল। সেই ক্ষয়ক্ষতির জন্য ফ্রান্স অত্যন্ত দেউলিয়া হয়ে যায়, তাদের উপর ঋণের বোঝা চাপে। সেই ঋণগুলি তারা পরিশোধ না করতে পেরে তাদের উপর ঋণের বোঝা চাপে। রাষ্ট্রের জন্য অত্যন্ত কষ্টদায়ক ছিল এই ঋণের সুদ গোনা, সেই জন্য সরকার দেউলিয়া হতে বাধ্য হয়। এরপরে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজার বিষয় হচ্ছে যে এত অভাব থাকা সত্ত্বেও, এত সমস্যা থাকা সত্ত্বেও, ঋণ থাকা সত্ত্বেও ফ্রান্সের যে রাজ পরিবার তাদের কিন্তু খরচের বা তাদের কিন্তু আয় ব্যয়ের কোনো সামঞ্জস্য ছিল না। অর্থাৎ রাষ্ট্রের যে আয় ছিল তার তুলনায় অতিরিক্ত তারা ব্যয় করত, এবং ফ্রান্সের যে রাজা ছিল বা রানী ছিল, প্রায় 25,000 রাজ পরিবারের সদস্য, তাদের এক বিশাল খরচের বা ভরণ পোষণের বোঝা ছিল। আমরা এর আগে আলোচনা করেছিলাম যে রানী, সে সময়কার ষোড়শ লুইয়ের যিনি রানী ছিলেন তার নাম ছিল মেরি আতোয়ানেত। তিনি অস্ট্রিয়ার একজন যুবরানী ছিলেন, ষোড়শ লুইয়ের স্ত্রী। সেই মেরি আতোয়ানেতের তার ব্যক্তিগত যে দাস দাসী বা চাকর এর সংখ্যা বা তার সেবার জন্য যে মানুষ ছিল তার সংখ্যা ছিল প্রায় 500। সেই 500 মানুষ তাকে প্রতিনিয়ত সেবা দিত, এবং এর জন্য রাষ্ট্রের একটা বিশাল অঙ্কের টাকা খরচ হয়ে যেত রাজপরিবারের বিলাস বিলাসন বা ভোগের জন্য। এছাড়া আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ কারণ ছিল। অর্থনৈতিক সমস্যা এই কারণে হয়, সেটা হচ্ছে অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ। সে সময় ছিল পার্শ্ববর্তী রাষ্ট্র, অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ, সপ্তবর্ষব্যাপী যুদ্ধ, এবং কথায় আমেরিকার স্বাধীনতা যুদ্ধ। সে একটু আগ বাড়িয়ে ফ্রান্স একটু নিজে থেকে গিয়ে ফ্রান্স সাহায্য করতে গেছিল আমেরিকাকে তার স্বাধীনতা যুদ্ধে। নিজে ঋণগ্রস্ত, তবুও সে অর্থনৈতিক সাহায্য দিতে গেছিল আমেরিকাকে। সেই জন্য তার অর্থনৈতিক অবস্থা আরো সমস্যার সম্মুখীন হয়। এই অবস্থায় ফ্রান্সের অর্থনৈতিক কাঠামোকে চাঙ্গা করার জন্য প্রয়োজন ছিল কি, যে এই যে 97% সাধারণ শ্রেণীর মানুষ, তাদের উপর ছিল রাষ্ট্রের বেশিরভাগটা করের বোঝা। কিন্তু এই বাকি যে দুই সম্প্রদায়, অভিজাত এবং যাজক, এই দুটো সম্প্রদায়ের উপর করের কোনো বোঝা তাদের উপর ছিল না। তাদেরকে নামমাত্র কর দিতে হতো। এটাকে বলা হতো কন্ট্রাক্ট অফ পেইসি বলা হতো। এই দুটো সম্প্রদায়কে তারা ইচ্ছে অনুসারে কর দিতে পারত, তাদের উপর কোনো করের বাধ্যবাধকতা ছিল না। রাষ্ট্রের একটা বিশাল সম্পদ, 1/5, 1/10% যে জমি ছিল বা তাদের কাছে যে সম্পদ ছিল, অঢেল সম্পদ ছিল তাদের কাছে, সেই সম্পদের তারা কোনো রকমের কর দিত না। রাষ্ট্রের এই সময় প্রয়োজন ছিল কি, এই যাজক এবং অভিজাতদের উপর কর চাপানো। কিন্তু সমস্যা হচ্ছে যে তারা যে সুবিধা ভোগ করে আসছিল, এখন যদি ষোড়শ লুই বা রাজা বা পার্লামেন্ট যদি ইচ্ছে করে তাদের উপর কর চাপানোর, তারা কিন্তু সেটা মানতে রাজি ছিল না। এই জন্য তৃতীয় শ্রেণীর মানুষের উপর আবার কর চাপানোর একটা প্রস্তাব আসে, কিন্তু তৃতীয় শ্রেণী সেটা মানতে চাইবে না। সেই জন্য যে কয়েকজন রাষ্ট্রের এই অর্থনৈতিক দুরবস্থা দূর করার জন্য ষোড়শ লুই প্রায় তিনজন মন্ত্রীর এক এক করে পদত্যাগ করান, এবং প্রত্যেকেই তারা প্রস্তাব দিয়েছিলেন কি, যে এই যাজক এবং অভিজাতদের কাছে যে সম্পদ রয়েছে সেই সম্পদের উপর কর চাপানো উচিত। এই চাপানো উচিত বলার জন্য তাকে এই যাজক এবং অভিজাতরা তাকে নিষ্কাশন করার জন্য রাজাকে প্রেসার করে, এবং তাদেরকে 3 জনকে নিষ্কাশন এক এক করে করা হয়। কিন্তু এই রাষ্ট্রের এই করুণ অবস্থায় এছাড়া কিন্তু তাদের কোনো উপায় ছিল না। যেহেতু এই সাধারণ শ্রেণী 97% শ্রেণীর মানুষ, তাদের কাছে সম্পদ সেরকম যথেষ্ট না থাকা সত্ত্বেও তারা সমস্ত রকমের কর দিয়ে যেত। আমরা একটু কর ব্যবস্থা নিয়ে আলোচনা করে নেব। সেটা হচ্ছে ফ্রান্সের যে সম্পদ ছিল, তা আমরা জানি যে বেশিরভাগ সম্পদ ছিল সাধারণ শ্রেণীর হাতে, আর বাকি 2 শ্রেণীর সম্প্রদায় সাধারণ শ্রেণীর হাতে 97% মানুষ তাদের হাতে সম্পদ ছিল, যা তার থেকে তাদের বেশি কর দিতে হতো। প্রায় বেশিরভাগ কর তাদের দিতে হতো, কিন্তু অভিজাত এবং যাজকদের তাদের কর দিতে হতো না। ফ্রান্সের যে কর ব্যবস্থা ছিল, একটা ছিল প্রত্যক্ষ কর অর্থাৎ সরাসরি কর, একটা হচ্ছে পরোক্ষ কর অর্থাৎ তাদেরকে ইনডাইরেক্ট ভাবে তাদেরকে কর দিতে হতো।
প্রত্যক্ষ করের মধ্যে কি কি ছিল? একটা ছিল টেইলি, একটা হচ্ছে ক্যাপিটেশন, একটা হচ্ছে ভিংটিয়াম। টেইলি, ক্যাপিটেশন, ভিংটিয়ামে এই তিনটি কর ছিল প্রত্যক্ষ কর। আর আরও দুটো কর ছিল, একটা ছিল গ্যাবেলা আর একটা ছিল টাইথ। টাইথ হচ্ছে ধর্মকর আর গ্যাবেলা হচ্ছে লবণ কর। এই প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর এই দুটো কর বহন করতে হতো প্রায় সাধারণ শ্রেণীর মানুষকে। এছাড়া আরও একটা কর দিতে হতো, সেটা ছিল আরও কষ্টদায়ক, সেটা হচ্ছে কর ভি দিতে হতো। এই সাধারণ শ্রেণীর মানুষদের কর ভি বলে একটা কর দিতে হতো, বা যেটাকে বলা হতো শ্রম কর। সেই শ্রম করটা কি ছিল? যে সাধারণ শ্রেণীর মানুষদের, তাদেরকে অভিজাতদের বা যাজকদের, তাদেরকে বিনা পারিশ্রমিকে কাজ করে দিয়ে আসতে হতো। এটাকে বলা হতো কর ভি বা শ্রম কর। এটা ছিল অত্যন্ত ন্যাক্কারজনক একটা কর। এছাড়া আরও কর ছিল, সেটা ছিল নগদ আবাসন কর, পণ্যের আবাসন কর, জমি হস্তান্তরের কর প্রভৃতি কর ছিল। মদের উপর কর ছিল, সেটার নাম হচ্ছে বানালিতে। মদ বা আরও অন্যান্য নেশাগ্রস্ত জিনিসের উপর সেগুলো কর নাম ছিল বানালিতে। এই ছিল সামাজিক অবস্থা। এবার আমরা চলে আসব ফ্রান্সের যে বিপ্লব হয়েছিল 1789 খ্রিস্টাব্দে। যে তিনটে কারণ আমরা জানলাম, একটা হচ্ছে রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ। এবার আমরা আসব দার্শনিকদের অবদান। 1789 খ্রিস্টাব্দে বিপ্লবের পেছনে দার্শনিকদের অবদানকে কোনো মতেই অস্বীকার করা যায় না। সেই দার্শনিকদের অবদান কি ছিল? ফ্রান্সে বিপ্লবের পূর্বে বেশ কয়েকজন মনীষী বা দার্শনিকের আবির্ভাব হয়েছিল। সেই দার্শনিকগুলা নাম তোমাদের এক এক করে বলি। সেটা হচ্ছে, একজন হচ্ছে ভলতেয়ার, একজন হচ্ছে মন্তেস্কু, রুশো। এখানে তোমরা দেখতে পাবে দার্শনিক ভলতেয়ার, মন্তেস্কু, রুশো। এছাড়া ছিলেন একটা অর্থনীতিবিদ সংস্থা, সেটা হচ্ছে ফিজিওক্র্যাট এবং অ্যাডাম স্মিথ, দ্য ওয়েলথ অফ নেশন। এই ভলতেয়ার, মন্তেস্কু, রুশো, ফিজিওক্র্যাট, অ্যাডাম স্মিথ, এই তিনজন দার্শনিকের অবদান অত্যন্ত উল্লেখযোগ্য ছিল। ভলতেয়ার, দার্শনিকরা তাদের লেখনী এবং প্রচারের মাধ্যমে এবং তাদের বইগুলোর মাধ্যমে তৃতীয় সম্প্রদায়ের যে একটা উচ্চ শিক্ষিত সম্প্রদায় ছিল, সেটা হচ্ছে বুর্জোয়া সম্প্রদায়। সেই বুর্জোয়া সম্প্রদায়ের মধ্যে, তৃতীয় শ্রেণীর বুর্জোয়া সম্প্রদায়ের মধ্যে তারা এই দার্শনিকদের রচনা পড়ে তারা তাদের জাতীয়তাবোধ, তাদের অধিকার, ব্যক্তিগত অধিকার, একজন নাগরিকের কি অধিকার থাকা উচিত